নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, ভাবতেই পারছি না যে দেখতে দেখতে 2025 সালও শেষ হতে চলেছে, আর প্রতি বছরের মতো এইবারও আপনাদের জন্যে একটি উপন্যাসোপম বড় গল্প উপহার দিয়ে আমি বিদায় নিতে চলেছি। অন্যান্য বারের মতো এই বছরে বৃহৎ সাহিত্য কথা কিছু উপস্থিত না করে একটু সারল্যকে সমাদর করছি আমার পাঠে। তাই এই বছরটা শুরু করেছিলাম বিমল করের কিকিরার একটি উপন্যাস দিয়ে। ভাবলাম শেষও করি একইভাবে। কিকিরার খুব বেশি গল্পের পাঠ খুঁজে পাওয়া যায় না। এই চরিত্রটিকে নিয়ে চলচ্চিত্র বা ওয়েব সিরিজ কিছুই হয়েছে বলে জানা নেই আমার। অথচ বিমল করের স্বভাবসুলভ রচনাশৈলীর জন্যই কিঙ্কর কিশোর রায় বা কিকিরার গল্পগুলিকে আমি প্রায় চলচ্চিত্রের মতোই চোখের সামনে দেখতে পাই পাঠের সময়। বিমল কর এই চরিত্রটি তৈরি করেছিলেন স্বভাবসুলভ গোয়েন্দার মতো করে নয়। বন্দুক, পিস্তল, রক্তপাত, খুনোখুনি এইসব ভয়ঙ্কর ব্যাপার বিমল করের নিজের কথা অনুযায়ী কিকিরার গল্পে নেই। তা আজ যে গল্পটি পাঠ করব সেটিও কিন্তু এই নিয়মের ব্যতিক্রম নয়, কিন্তু এক জায়গায় এই গল্পটি বেশ ব্যতিক্রমী, এটা আমার মনে হয়েছে। অন্য যেসব গল্পগুলি আমি আগে আমাদের এই বৈঠকে পড়েছি তার মধ্যে বিমল করের প্রয়াস ছিল পাঠক মনের মধ্যে যদি কোনো সামাজিক কুসংস্কারের প্রভাব থাকে তাহলে তাকে ভেঙে ফেলা বিজ্ঞানসম্মতভাবে। কোনো ধড়িবাজ অপরাধী যে এইসব কুসংস্কার ভাঙিয়ে অর্থবান হচ্ছে তার কুকীর্তির হাঁড়ি হাটে ভেঙে দেওয়া। ঝিলের ধারে একদিন নামক এই গল্পে কিন্তু সেই রকম কোনো উদ্দেশ্য নেই। এই গল্পটি নিছকই একটি রহস্য রোমাঞ্চ গল্প, যার নায়ক কিকিরা আর তাঁর দুই পরিচিত সাগরেদ তারাপদ আর চন্দন। এখন গল্পটির মধ্যে তদন্ত কতটা আছে সেটা না হয় শ্রোতা বন্ধুরা আপনারাই বিচার করবেন, কিন্তু রহস্য আছে বই কি, একটু আগাথা ক্রিস্টির ছোঁয়াও আছে বলা যায়। আর সব শেষে পরিচিত বিমল করকে খুঁজে পাওয়া যায় গল্পের পরিসমাপ্তিতে। তাঁর সামাজিক গল্প রচনার রেশ থেকে যায় গল্পে। সব মিলিয়ে এই গল্পটি শুনতে শুনতে আপনাদের মনে হতে পারে যে হয়তো হইচই বা নেটফ্লিক্সের একটি সিরিজ দেখছেন বা শুনছেন। শ্রোতা বন্ধুরা, ছুটির সময় এই যে আবেশ, এটা কিন্তু নেহাত মন্দ নয়। তবে সমালোচকরা হয়তো বলতে পারেন যে এই সময়ে বিমল কর কিকিরাকে নিয়ে বিশেষ কিছু আর লিখতে চাইছিলেন না, তাই এটা একটু দায়সারা কাজ হয়েছে। আমি কিন্তু ঠিক সেরকম মনে করি না। তবে যে কোনো সৃষ্টিকর্তাই একসময় একঘেয়ে বোধ করতে পারেন নিজের সৃষ্টিকে নিয়ে, তাতে হয়তো অনেক সময় মাল মশলায় কিছুটা ঘাটতি পড়ে যায়। পডকাস্টের সৃষ্টিকর্তা হিসেবে আমরাও কিন্তু এই হিসেবের বাইরে না, কিন্তু মনে রাখতে হবে যে বিমল করের মতন সাহিত্যিকের সাহিত্য নৈপুণ্য এমনই যে কোথাও কথার ঘাটতি হয় না। তাই শুনতে শুনতে যদি আপনাদের কখনো ঘাটতির অনুভূতি হয় তবে বুঝবেন যে সেটা তাঁর নয়, আমার পাঠেরই সীমাবদ্ধতা। এই গল্পটি কিকিরা সমগ্র 3-এর অন্তর্গত। রচনাকাল জানা নেই, লেখক তার কোনো উল্লেখ করেননি। যাক, অনেক কথা হলো, এইবার তাহলে শুরু করি আমার এই বছরের শেষ গল্পের পাঠ, বিমল করের বড় গল্প ঝিলের ধারে একদিন। আজ প্রথম এপিসোড।
চাঁদু, শিকির ওঠ, চাঁদু! তারাপদ জোরে ধাক্কা মেরে চন্দনকে জাগিয়ে তোলবার চেষ্টা করল। চন্দন যে ঘুমকাতুরে স্বভাবের তা নয়, ডাক্তার মানুষ, একসময় হাসপাতালে দিনের পর দিন রাত জেগে কাজ করেছে। এখন অবশ্য তা করতে হয় না, তবে রাত বিরাতে তাকে ঠেলাঠেলি সহ্য করতেই হয়। পেশাদারি প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তার না হলেও কখনো কখনো কিছু সামাজিক কর্তব্য তো থাকেই। গায়ের হালকা কম্বলটা মুখের ওপর টেনে নিয়ে চন্দন পাশ ফিরল, মানে বোঝাতে চাইল, যা ঝামেলা করিস না, ঘুমোতে দে। চন্দনের গায়ের কম্বল টান মেরে উঠিয়ে নিল তারাপদ। ওঠ, শিগগির ওঠ, সাংঘাতিক কাণ্ড হয়ে গিয়েছে। আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস, উঠে পড়, হারিয়া। চন্দন চোখ চাইল। সকাল হয়ে গিয়েছে বুঝতে তার কয়েক মুহূর্ত সময় লাগল। মাথার দিকের জানলা বন্ধ থাকলেও পায়ের দিকের জানলা খোলা। পাশের একটা আধ ভেজানো জানলা দিয়েও সকালের ফরসাটে ভাব বোঝা যায়। চন্দন হাই তুলতে তুলতে উঠে বসল। তোর মর্নিং ওয়াকে আমি নেই, কেন ডিস্টার্ব করছিস ফর নাথিং? ঘুমোতে দে। ঘুমোতে হবে না, শিগগির চল। এই একটা লোক ঝিলের কাছে পড়ে আছে, হয়তো মারা গিয়েছে। মারা গিয়েছে শোনা মাত্রই চন্দন যেন চমকে উঠল। চোখের পাতায় ঘুমের রেশ থাকলেও চেতনায় আর না ঘুম না আলস্য। অবাক হয়ে বলল, কি বলছিস? দেখবি চল। চন্দন লাফ মেরে উঠে পড়ল। পরনে পাজামা, গায়ে পাতলা কটস উলের এক খাটো ঢলঢলে পাঞ্জাবি। কোনো রকমে গায়ের গরম চাদর টেনে নিয়ে চটিতে পা গলিয়ে দিল চন্দন। চল। এই কিকিরাকে দেখেছিস? না, কাল ওর ওই কাঁচা সর্দিতে জ্বর জ্বর ভাব হয়েছিল, এত সকালে দেখে কাজ নেই। দুজনেই বেরিয়ে পড়ল। বাড়িটা ছোট, 2 কামরার মতন। রান্নাবান্না, স্নানের ব্যবস্থা অবশ্য আছে। হাত কয়েকের বুনো বাগান, ছোট কাঠের ফটক, কাঁটা তার আর কাঠকুটোর একটা মামুলি ফেন্সিং। এখন যে শীতকাল তাও নয়, হেমন্তের শেষ প্রায়, অগ্রহায়ণ মাস, তবু এখানে শীত এসে গিয়েছে। এ তো কলকাতা শহর নয়, 100-3 মাইল দূরের বিহারের আধা মফস্বলী পাহাড়ি জায়গা। না, ঠিক পাহাড়িও বলা যাবে না, পাহাড়তলির ছোট্ট জায়গা বলা যেতে পারে। পাহাড় অনেকটাই দূরে, তবে এখানকার মাটি শক্ত, মাঠঘাট উঁচু নিচু, সমতল ভূমি বড় একটা চোখেই পড়ে না। চারপাশে কত যে বুনো ঝোপ আর পাথরের টুকরো ছড়ানো রুক্ষ মাঠ, তার হিসেব পাওয়া ভার। গাছের মধ্যে নিম, জাম, কাঁঠাল আর হরিতকি বেশি, পলাশ মহুয়াও আছে। অনেককাল আগে রেল কোম্পানি লাইন পাতার কাজ চলার সময় এখানে কুলি লাইন বসিয়েছিল বলে শোনা যায়। তারপর গত বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাহেবরা এখানেই চুপি চুপি বিশাল কাঁটা তারের বেড়া দিয়ে ছোট একটা POW মানে প্রিজনার্স অফ ওয়ারের ক্যাম্প বসিয়েছিল। সেসব কথা পুরনো। তারও পরে আশেপাশের রেল কলোনির কিছু অ্যাংলো ইন্ডিয়ান সাহেবরা ছোট ছোট বাংলো বাড়ি বা কটেজ করে বসবাসের চেষ্টা করে। মন হয়তো বসেনি শেষ পর্যন্ত। কেউ কেউ মারা গেল, কেউ বা দেখল ছেলেমেয়েরা অন্যত্র চলে যাচ্ছে একে একে, তারা নিঃসঙ্গ একা। এই পর্ব ঘুচে গেল একদিন। এখন হাবিলগঞ্জ নিতান্তই এক স্বাস্থ্যকর ছোট মফস্বলী শহর। কিকিরা তাঁর 2 চেলা নিয়ে এখানে দিন কয়েকের জন্য বেড়াতে এসেছেন, তাও চামেলি বাবুর জন্য। চন্দন আর তারাপদ অনেক কাঠ খড় পুড়িয়ে ছুটি নিয়েছে। দিন 15 না হলেও দিন 10 থাকার ইচ্ছে তাদের। চামেলি বাবুর কথা পরে, আগে আজ 7 সকালে যে ঘটনাটি ঘটে গিয়েছে তার কথা বলা যাক। চন্দন আর তারাপদ প্রায় ছুটতে ছুটতে ঝিলের দিকে যাচ্ছিল। চন্দন বলল, ব্যাপারটা কি? তারাপদ বলল, ভোর ভোর উঠে আমি খানিকটা বেড়াতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে ওই ঝিলের দিকে গিয়েছি। ঝিলের গায়ে বড় আলদেবাজি পথ, সেখান দিয়ে যাচ্ছি, দেখি একটা লোক ওই ঝিলের পাশে পড়ে আছে।
তার মাথাটা বড়সড় এক পাথরের ওপর, কোমরের দিকটা জলের তলায়। আমি ভাবলাম লোকটা হয়তো পা পিছলে বেকায়দায় পড়ে গিয়ে চোট পেয়েছে মাথায়। তাকে ডাকলাম, জল ছিটিয়ে দিলাম চোখে মুখে, কোনো সাড়া নেই। ভেবে দেখ, এখন ঝিলের জল কত ঠান্ডা, সারা রাতের হিমে জল তো বরফ। চন্দন অবাক হয়েই বলল, চল দেখি। বাড়ি থেকে ঝিল অন্তত 700-800 গজ, হাজারও হতে পারে। ওটাকে ঠিক ঝিল বলাও যাবে না, বড় পুকুর বা দিঘি হতে পারে। ঝিলের গা ধরেই এদিককার বড় রাস্তা, উত্তর দিকে। রাস্তাটা কাঁচা নুড়ি পাথর আর কাদাটে মাটি ছড়ানো। ঝিলের উত্তর দিকের রাস্তাটাই এদিককার বড় রাস্তা। রাস্তাটা চলে গিয়েছে বরাবর, 1/2 মাইলটাক দূরে বাজার, রেল স্টেশন। লোকে সাধারণত এই পথ ধরেই আসা যাওয়া করে স্টেশন বা বাজারে। তবে চামেলি বাবুর বাগান আর তাঁর এলাকার মধ্যে যেসব ছোটোখাটো ঘরবাড়ি আছে, এমনকি সামান্য তফাতে এক দেহাতি ছোট গাঁ, সেখানকার লোকজন কাজে কর্মে এদিকে আসতে হলে ঝিলের দক্ষিণ দিকের রাস্তা ধরেই আসে। অবশ্য ওটা রাস্তা নয়, মাটির উঁচু পাড় বা আলপথ। চওড়া মন্দ নয়, আলপথের এপারে ঝিল, অন্য পারে ক্ষেত খামারি। গরমের দিন 2-4 হাত আল কেটে মাটি সরিয়ে জল দেওয়া হয় খেতিতে। এপাশে কোনো নদী নালা নেই। ঝিলটা নেহাতি প্রকৃতির দয়ায় কোনো কালে দেখা দিয়েছিল কিনা কে জানে, তবে বেশ বড় ঝিল বা দিঘি। জল তেমন পরিষ্কার নয়, শ্যাওলা শালুক জলজ লতাপাতাও যথেষ্ট। আলের পাশে হেলে পড়া 2-1টা বড় গাছগাছালিও আছে, চোখে দেখতে ভালোই লাগে। ততক্ষণে রোদ উঠে গিয়েছে, একেবারে কাঁচা রোদ নয়। আকাশ পরিষ্কার, সূর্য ঝকঝক করছে, পাখি উড়ে যাচ্ছিল, বাতাসে হালকা শীত। তারাপদরা প্রায় ছুটতে ছুটতে ঝিলের কাছে গিয়ে দাঁড়ালো। 2-3 জন দেহাতেই জুটে গিয়েছে ইতিমধ্যে। হয়তো তারা কাজে কর্মে যাচ্ছিল আলপথ ধরে। একজন বাবু লোক ওইভাবে পড়ে আছে দেখে দাঁড়িয়ে পড়েছে জায়গাটায়। তারাপদ বলল, ওই যে। চন্দন আগেই দেখতে পেয়েছিল। একবার দেহাতি মানুষগুলোর দিকে তাকালো চন্দন, তারপর জলের কাছে নেমে গেল। দেখল লোকটিকে, বাঙালি বলেই মনে হয়। দিন 2 হলো চন্দনরা এখানে এসেছে, ঘোরাঘুরি সামান্য যা করেছে এ পর্যন্ত, তাতে এই লোকটিকে নজরে পড়েনি কোথাও। চন্দন জলের ধার ঘেঁষে দাঁড়িয়ে লোকটির মুখ দেখল, ডাক্তারি চোখে নজর করল যেন। তারপর একটি হাত তুলে নিল তার, নাড়ি দেখল। মুখ গম্ভীর হয়ে গেল কখন। হাত নামিয়ে দিল লোকটির, বোজা চোখের পাতা টেনে টেনে চোখ দেখল। গলার কাছে হাত দিল একবার, চোয়ালের তলায়। লোকটির মাথা একপাশে কাত হয়ে আছে শুকনো পাথরের ওপর, খানিকটা রক্ত জমাট, কালচে। উঠে এলো চন্দন। কিরে? তারাপদ বলল উদ্বিগ্ন গলায়। ডেড, মারা গিয়েছে? আঁতকে উঠল তারাপদ। কিভাবে, কখন? চন্দন চারপাশে তাকালো। সকালটি নিশ্চয় সুন্দর। এক ঝাঁক বক উড়ে যাচ্ছে, দূরে ট্রেনের হুইসেল। মাঠ এখন খাঁখা, প্রথম শীতের বাতাস। রোদের রং আরো গাঢ় হয়ে এলো। এমন এক সকালে এই কি বিশ্রী কাণ্ড! চন্দন বলল, কখন মারা গিয়েছে বলতে পারবো না, তবে 2-1 ঘন্টার মধ্যে নয়। আমার মনে হয় মাঝরাতের দিকে, আন্দাজে বলছি। দেহাতি লোকগুলো চন্দনকে দেখছিল। তারা জানে না চন্দন ডাক্তার, কিন্তু জলে নামা, নাড়ি দেখা, চোখ দেখা থেকে অনুমান করে নিল ওই বাঙালি বাবু নিশ্চয় ডাক্তার বুদ্ধি হবে। তারা তাকিয়ে থাকলো, শুনতে চাইল বাবু কি বলে। তোমরা একে চেনো? চন্দন বলল, জান পেহচান?
না, মাথা নাড়ল ওরা। বাবু জিন্দা নেই, মারা গিয়েছে। না জানুক বাবুকে ওরা, হয়তো ওরাও এই রকম খারাপ কিছু অনুমান করছিল। চন্দনের কথায় একটা গুঞ্জন উঠল। সকলেই যেন হতবাক, বিষণ্ণ। তারাপদ বলল, চাঁদু, এখন কি হবে? এরা কাউকে খবর দিক, কাছাকাছি বাড়িতে গিয়ে বলুক, যদি তাদের চেনা লোক হয়, ভদ্রলোক। তারপর থানা। থানা? হ্যাঁ, থানায় তো বলতেই হবে। তাদের লোক এসে দেখুক, ডেড বডি তুলে নিয়ে যাক। যা করার তাদেরই করতে হবে, দায়িত্ব তাদের। আরও দু একজন এসে পড়েছে ততক্ষণে। আলপথে আসা যাওয়া করে অনেকেই। হাঁক ডাকও শুনেছে অন্যদের। ঝিলের পূব দিকে মেঠো রাস্তা, তার গায়ে গায়ে চামেলিবাবুর বাগান। আসলে পাঁচিল ঘেরা 7-8 বিঘে জমি, গাছপালার শেষ নেই। নিম, কাঁঠাল, শিরিষ থেকে আম, জাম পর্যন্ত। কলকে করবীর ঝোপও আছে, আছে বেলফুলের কুঞ্জ, গাঁদার ঝোপ। ওরই মধ্যে চামেলিবাবুর বসত বাড়ি। বাড়িটা এমন কিছু বড় নয়, সুদৃশ্যও নয়। একতলা বেছাঁদ বাড়ি, পুরনো দিনের ধরন ধারণে জানলা দরজা। চামেলিবাবুর এই বাড়িটাকেই লোকে বলে চামেলিবাবুর বাগান। বাগানের গা ঘেঁষে তার কিছু জমি আছে, সেখানে মামুলি ছাঁদের আরও কয়েকটা বাড়ি। বাড়িগুলোর 3টি চামেলিবাবুর, তিনি ভাড়া দেন। সিজন টাইমে 2-3 মাস ভাড়াটে থাকে। বাকি 2টি বাড়ি তাঁর নয়, সেখানে স্থায়ীভাবে অন্য 2 পরিবার থাকে। চন্দন বলল, চল আমরা যাই। মুখ ধোয়া, চা খাওয়া পর্যন্ত হয়নি। আর কিকিরাও বোধহয় উঠে পড়েছেন, পরে আবার আসা যাবে। তারাপদ ইতস্তত করে বলল, যাব? দাঁড়িয়ে থেকে আর আমরা কি করব? বলেই চন্দনের কি মনে হলো দেহাতি লোকগুলোকে বলল, আরে कोई जाके कुछ खबर दे दो चामेली बाबू को, जल्दी। সামান্য অপেক্ষা করে কে যেন বলল, বাত তো ঠিক হ্যায়, বলে ছোকরা মতন লোকটা আলপথ দিয়ে ছুটতে লাগলো। চামেলি বাবুকে খবরটা দিতে হবে। চন্দনরা আর দাঁড়ালো না, ফিরতে লাগলো। তারাপদ বলল, এই ব্যাপারটা কি বলতো? কিসের? মানে লোকটা কি জলে নেমেছিল? কেন নামবে? বুঝতে পারছি না। ও অত বড় পাথরটাই বা কেন থাকবে ওখানে? পাথর আরও 2-1টা আছে এদিক ওদিক। কাল আমরা যখন বেলায় ফিরছিলাম বাজার থেকে রাস্তা ধরে, আমি দেখেছি 2টো ধোপা ওখানে ভাটির কাপড় আছড়াচ্ছিল। ও, ধোপারা ওখানে কাপড় কাছে? তাই তো দেখলাম। ব্যাপারটা ঠিক লক্ষ্য করেনি তারাপদ। এতে আর অবাক হওয়ার কি আছে? মাত্র তো 2 দিন হলো এসেছে তারা, গত পরশু বিকেলের দিকে। স্টেশন থেকে ওদের বাড়িটা মাইল খানেকের কম নয়। শর্টকাট করে মাঠ ভেঙে এলে সামান্য কম হয়। প্রথম দিন কে আর মাঠ ভেঙে আসে? তার ওপর সকালের দিকে বাজারে চক্কর মেরে বেরিয়ে ফেরার সময় তারাপদ গাছপালা 2-1টা ঘরবাড়ি লক্ষ্য করছিল। বিকেল বলতে এখন 1 ফোঁটা আলো মরছে কি সঙ্গে সঙ্গে অন্ধকার। স্টেশন, ডাকবাংলো, বাজারের জায়গাটুকু ছাড়া আলো নেই। তাও ইলেকট্রিকের আলো শুধু স্টেশন, বুকিং অফিস আর মুসাফিরখানায়। বাকি সব কেরোসিন ল্যাম্প, দোকানে পেট্রোম্যাক্স। তারাপদদের বাড়িটা চামেলিবাবুর জুটিয়ে দেওয়া। ছাদ পাকা, তবে মেঝে যেন খড়খড়ে। সিমেন্ট আছে ঠিকই, কিন্তু কতটুকু কে জানে। বাড়িতে সরাসরি জলের ব্যবস্থা নেই। পাশের কুয়া থেকে একটা ছোকরা সকাল দুপুর জল তুলে দিয়ে যায়। রান্নার লোক খ্যাপা যদু, পুরো নাম যাদব রায়। আদি বাড়ি বর্ধমান জেলার কোনো গ্রামে। যাদব অনেককাল থেকেই এখানে। অভয়বাবুর ভাত ডালের সস্তা হোটেল থেকে নিমচাঁদের মিঠাইয়ের দোকানে কাজ করেছে। একবার পানের দোকান দিয়েছিল, ফেল মেরে গেল। তারপর কি খেয়াল হলো, দর্জির দোকান বসালো বাজারে।
সেটাও উঠে গেল। এখন সে যমুনাবাবুর কুঠিতে থাকে, নজরদারি করে। বাকি সময়টায় চামেলিবাবুর বাড়িতে ফাই ফরমায়েশ খাটে। চামেলিবাবুই খ্যাপা যদুকে পাঠিয়ে দিয়েছেন। লোকটা দেখতে কাঠি, কিন্তু গলায় যেন মাইক ফিট করা, জোরালো গলা, ভাঙা ভাঙা স্বর, বকবক করে ভীষণ। তারাপদর ধারণা খ্যাপা যদু গাঁজা ভাং খায়। তারাপদ অন্যমনস্ক হয়ে পড়েছিল। চন্দনের কথায় ঘাড় ফিরিয়ে তাকালো। কিছু বললি? চন্দন বলল, লোকটা মানে ভদ্রলোকের বয়স কত বলে তোর ধারণা? কার? যে মারা গিয়েছে? হ্যাঁ। কত? 40-এর কম নয়, 50-এর বেশিও না, মাঝামাঝি। স্বাস্থ্য তো ভালোই মনে হলো। সলিড? ভাবা নয়, গায়ে ক্ষমতা আছে বলে মনে হয়। দেখতেও মোটামুটি ভালো, তবে মাথার চুল কম। মনে হলো সবে এই চুল ছেঁটেছে। কি জানি, গায়ের রং একরকম ফর্সা, তাই না? পরনে পাজামা, গায়ে পাঞ্জাবি, বাঙালি বলেই তো মনে হলো। আর হাতের আঙুলে একটা তামা তারের আংটি। কেন কে জানে? আমারও তাই মনে হয়, বাঙালি। বেচারা। কথা বলতে বলতে বাড়ির কাছে এসে পড়ল দুজনে। কিকিরা বাইরে এক চিলতে বারান্দায় বসে আছেন। কাঠের মামুলি চেয়ারটা প্রায় বারান্দার শেষ প্রান্তে। রোদ এসেছে বারান্দায়। কিকিরার হাতে চায়ের পেয়ালা, পেয়ালা না বলে মগ বলাই ভালো। বসে বসে চা খাচ্ছিলেন। গায়ে হালকা গরম চাদর, গলায় মাফলার জড়ানো। কিকিরা বললেন, এই যে চন্দ্র তারা, গুড মর্নিং। কোথায় গিয়েছিলে তোমরা? মর্নিং ওয়াক? চা যে জড়িয়ে জল হয়ে গেল। যাও, চাটা ঢেলে নিয়ে খেয়ে নাও। আমি করেছি। যদুবাবু এখনো আসেননি। খ্যাপা যদু একটু বেলা করেই আসে। আসার সময় বাজার ঘুরে এটা ওটা কিনে নিয়ে আসে, বলাই আছে তাকে। সকালের দিকে আনাজগুলো তা সে যাই হোক ভালোই পাওয়া যায়। খ্যাপা যদু দরাদরিতেও ওস্তাদ। এখানকার লোক বলে তাকে সিজন বাবু ভেবে 2 পয়সা বেশি কামাবার উপায় নেই। তারাপদ বলল, গুড মর্নিং নয় স্যার, ভেরি ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং? কেন? মানে সাত সকালে একটা খারাপ জিনিস দেখলাম। মৃত্যু দৃশ্য। মৃত্যু দৃশ্য? বলো কি? কিকিরা অবাক। চন্দন বলল, আমি এখনো মুখে জল দিইনি, মুখ ধুয়ে চা নিয়ে আসছে তারা। তুই কিকিরাকে ব্যাপারটা বল। চন্দন চলে গেল। কিকিরা কিছুই জানেন না, অনুমান করারও উপায় নেই। তাকিয়ে থাকলেন তারাপদর দিকে। তারাপদ সকালের ঘটনা সবিস্তারে বর্ণনা করতে লাগল। কিকিরা মন দিয়ে শুনছিলেন। তারাপদ শেষ পর্যন্ত থামল। কিকিরা অল্পক্ষণ চুপচাপ, তারপরে বললেন, বাঙালি? হ্যাঁ, আমাদের তো তাই মনে হলো, বাঙালি ছাপ আছে। কত বয়স বললে? 40-50-এর মাঝামাঝি? ওই রকমই। স্ট্রোক হয়েছিল নাকি? ভদ্রলোক জলেই বা নামতে যাবে কেন? আশ্চর্য। আর চাঁদুর কথা যদি ঠিক হয়, তবে তো ভদ্রলোক শেষ রাত বা মাঝরাতে মারা গিয়েছে। অত রাতে সে ঝিলের পাড়ে যাবে কেন? আশ্চর্য ব্যাপার। বলে মাথা নাড়তে লাগলেন কিকিরা। দ্বিতীয় পরিচ্ছেদ। খানিকটা বেলায় কিকিরা চন্দনদের নিয়ে যখন ঝিলের কাছে গিয়ে দাঁড়ালেন, তখন সেখানে বেশ ভিড় জমে গিয়েছে।
এখানকার থানা ছোট, নামেই পুলিশ স্টেশন, কাজকর্ম বিশেষ থাকে না। ছোটোখাটো চুরি, গ্রামে দুপক্ষের ঝগড়া লাঠালাঠি, কখনো বা বাজারের দিকে হই হল্লা থামিয়েই পুলিশের কাজ মিটে যায়। অবশ্য কদাচিৎ গাঁয়ের দিক থেকে খুন খারাপি, বিষ খাওয়ার ঘটনাও এসে পড়ে। তখন দারোগা বাবুকে খানিকটা নড়ে চড়ে বসতে হয়। কিকিরারা গিয়ে দেখলেন থানা থেকে দারোগা বাবু এসে গিয়েছেন, সঙ্গে জনা দুয়েক গোঁফওয়ালা সেপাই। ওদিকে চামেলি বাবু এসেছেন, তাঁর এলাকার 2-4 জন বাবু আর বাড়ির কাজের লোক, কৌতূহলী মানুষও রয়েছে। কিকিরাদের দিকে চামেলি বাবু এগিয়ে এলেন। কিকিরা বললেন, কি হলো চামেলি বাবু, হুট করে একটা লোক এভাবে মারা গেল? চামেলি বাবু বললেন, এখানে কেউ এভাবে মরেনি রায় সাহাব, আমি বিশ্বাস করতে পারছি না, বলে দারোগার দিকে তাকালেন। আমাদের থানার অফিসার, আসুন পরিচয় করিয়ে দিই। কিকিরাকে চামেলি বাবু কখনো বলেন রায় সাহাব, কখনো রায়বাবু। দারোগা বাবুর নাম কৈলাসনাথ শর্মা, লোকে সাধারণত শর্মাজি বলেই ডাকে। বয়সে ছোকরাই, বছর 35 হয়তো। মজবুত স্বাস্থ্য, চোখে মুখে পুলিশ অফিসারের রূঢ়তা ও কাঠিন্য নেই, বরং মোলায়েম ভাব। মুখে সামান্য দাড়ি, গোঁফটি ছোট করে ছাঁটা। পরিচয় করিয়ে দেওয়ার পর শর্মাজি তারাপদ আর চন্দনকেও দেখলেন। কে যেন কিছু বলল ভিড়ের মধ্যে থেকে, চন্দনকে দেখিয়ে। কোথা থেকেই ছিল বোধহয় সে। শর্মাজি চন্দনকে বললেন, আপ ডক্টর? আপনি ডাক্তার? হিন্দি বাংলা মিশিয়েই বললেন। এরা বলছে আপনি ওই লোকটির হাত তুলে পালস দেখেছেন। চন্দন মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আমি ডাক্তার, আমি ওকে দেখেছি, আর দেখেছি যখন তখন ও আর বেঁচে নেই, ডেড। আপনি প্রথম দেখেছেন? তারাপদ বলল, না না দারোগাজি, আমি প্রথম দেখেছি, বলে যা যা ঘটেছিল তারাপদ বলল পরপর। দারোগা শর্মা কিছু বলার আগেই এক সেপাই এগিয়ে এসে বলল, কাটিয়া আর হরিয়া ডোম আসছে সঙ্গে নিয়ে। একটা ভাঙাচোরা দড়ির খাটিয়া নিয়ে 2 জন লোক আসছিল পূব দিকের মেঠো রাস্তা দিয়ে। শর্মাজি মানুষটি ভালো, কিন্তু পুলিশ তো, আইন তাকে মানতেই হয়। চন্দনদেব বললেন, আপনাদের একবার থানায় যেতে হবে, ডোর পাবেন না, রুটিন স্টেটমেন্ট দিতে হবে আপনাদের, নিতে হবে আমাকে। আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে আসবেন আপনারা, আগে এই বডিটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কিকিরা, চামেলিবাবু আর তারাপদরা এক পাশে সরে গিয়ে দাঁড়িয়ে থাকলো, অন্য পাশে ভিড়ের মানুষ। গাঁয়ের লোক বোধ হয় এ ধরনের মরা মানুষ ছোঁয় না, জাতপাত তো আছেই, তার ওপর বেমক্কা এক মরা লোক টানাটানি করে কে আর কোতোয়ালির নানান ফাঁদে জড়িয়ে পড়তে চায়। হরিয়া ডোমরা মাত্র 2 জন। জল আর পাথরের জায়গাটা তারা একটু পরিষ্কার করে নিল জল সরিয়ে, তারপর লোকটাকে টেনে তুলল। অর্ধেক শরীর ভেজা, কয়েকটা জলো লতা জড়ানো পায়ের দিকে, ভিজে সপসপে পাজামা, পায়ে স্ট্র্যাপ বাঁধা চটি, কোমরের তলায় একটা চামড়ার বেল্ট, পাজামার ওপর বেল্ট। বেশ অদ্ভুত ব্যাপার। তার চেয়েও অদ্ভুত, বেল্টের বাঁ দিকে একটা খাপ। দেখলেই বোঝা যায় পিস্তল নয়, ছোড়া বা ড্যাগার রাখার খাপ। খাপটায় অবশ্য কিছু নেই, বাঁট বা মুখ দেখা যাচ্ছিল না ড্যাগারের। লোকটাকে খাটিয়ায় শোয়ানো হলো, প্রায় ধপ করে ফেলে দিল ডোমরা। নোংরা মার্কিন বড় কাপড় সঙ্গেই ছিল তাদের। লোকটিকে দেখে গায়ে ফেলে দিল, মুখও ঢেকে দিল। এক সেপাই একটা কালো চাদর রেখে দিল খাটিয়ার পাশে, গরম চাদর। চামেলিবাবু শর্মাকে জিজ্ঞেস করলেন, এই চাদর কোথায় পেলেন?
মাঠে পড়েছিল বলে জায়গাটা দেখালেন। একটা টর্চও পাওয়া গিয়েছে, এ টর্চ উইদাউট ব্যাটারি। আচ্ছা, আজব ব্যাপার, টর্চ আছে ব্যাটারি নেই। আরে ওহি তো বাত। শর্মাজির হুকুম মতন তাঁর সেপাইরা হরিয়া ডোমদের দিয়ে খাটিয়া তুলিয়ে নিল, তারপর চলে গেল। থানাতেই যাবে। ভিড়টা একবার নজর করে নিলেন শর্মাজি। চেনা মুখ সব, দরকারে ওদের থানায় হাজির করাতে অসুবিধে হবে না। ভিড় সরে গেল। সেপাই আর হরিয়া ডোমরা আলপথ ছেড়ে মেঠো রাস্তায় নামল। কিকিরা কি মনে করে পাথরটার দিকে তাকিয়েছিলেন। জল খানিকটা ঘোলাটে, কিছু জলজ লতাপাতা অবশ্য আছে, শ্যাওলাও, তো ততটা নোংরা নয়। ধোপারা এখানে কাপড় কাচার সময় জল সরিয়ে যতটা পারে পরিষ্কার করে নেয়। লক্ষ্য করলে ভাটির বড় গামলা অবশ্য এখন চোখে পড়বে না, তবে রাখার জায়গা আন্দাজ করা যায়। নীল আর মাড়ের জায়গাও। ঝিলের ওপাশে মাঠে তারা কাপড় শুকোতে দেয়। গতকাল কিকিরা চোখে পড়েছিল বড় রাস্তা দিয়ে ফেরার সময়। রোদ বাড়ছিল, শর্মাজি চলে যাবেন। চামেলিবাবু হঠাৎ বললেন শর্মাজিকে, বহুত মেহনত হলো শর্মাজি, চলুন একটু চা পানি খেয়ে যাবেন। চামেলিবাবুর বাগান বা বাড়ি কাছেই, 100-2 গজ, সামান্য বেশিও হতে পারে। শর্মাজি কি ভেবে বললেন, চলুন। চামেলিবাবু কিকিরাদেরও ডাকলেন, আসুন রায় সাহাব। কিকিরা আপত্তি করলেন না। তারাপদ হঠাৎ শর্মাজিকে বলল, আপনি এমন বাংলা কোত্থেকে শিখলেন শর্মাজি? শর্মাজি দাঁড়িয়ে পড়ে হেসে ফেললেন প্রথমে, পরে জোরেই হাসলেন। বললেন, আমি দাদা 70% বাঙালি। বর্ধমানে আমার মামার বাড়িতে থেকে স্কুলে লেখাপড়া করেছি। গ্র্যাজুয়েশন করেছি কলকাতায়, সেন্ট পলসে পড়তাম। পুলিশ লাইনে আসার মতলব আমার ছিল না। আমার বাবা নেই। আমি যখন বাল বাচ্চা তখনই মারা গিয়েছেন। মামারা গার্জেন ছিলেন। আমার বড় মামা পুলিশের লোক, ধানবাদে ছিলেন। তো মামা আমায়, বাকিটার বলতে হলো না, তারাপদরা বুঝে নিল। সামান্য পথ চুপচাপ। তারপর কিকিরাই চামেলিবাবুকে বললেন, চামেলিবাবু, ভদ্রলোক কে? আপনি চেনেন না? না। মাথা নাড়লেন চামেলিবাবু। আপনি এখানে বরাবরের বাসিন্দে, ঘোরাফেরাও করেন, ভদ্রলোককে দেখেননি? না রায় সাহেব, দেখিনি। লোকটা নতুন, একদম নয়া এসেছে। বলে একটু থেমে আবার বললেন, আমি থাকি একদিকে, এই শহরটার 3 দিকে 4টে মহল্লা। আরে কে কোথায় আসছে জানবো কেমন করে? একটু পুরনো হয়ে গেলে হয়তো স্টেশনে, বাজারে, পোস্ট অফিসে মুখটা দেখা যায়। এ লোক নতুন। তারাপদ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ গলায় হঠাৎ, ভদ্রলোক এখানে মরতে এসেছিল, কি কপাল। প্রথমে চুপচাপ, পরে শর্মা বললেন, কমপ্লিকেটেড কেস। যে মরতে আসে তার কোমরে ড্যাগারের বেল্ট থাকে। ফাঁকা বেল্ট পরেই বা সে আসবে কেন? কি যেন ভাবছিলেন শর্মা। টর্চটা দেখছিলেন ঘুরিয়ে ঘুরিয়ে। অ্যান্ড এ টর্চ উইদাউট ব্যাটারি। স্ট্রেঞ্জ। আর কোনো কথা বলল না কেউ। চামেলিবাবুর বাগানে বসে চা খাওয়া শেষ হতেই শর্মাজি উঠে পড়লেন। তার অনেক কাজ। যাবার সময় চামেলিবাবুকে বললেন, ও লোকটার পাত্তা আমি নিয়ে নেব। ও ডেড বডি থানায় পড়ে থাকবে এখন, বিকেলে চালান করে দেব সদরে। বাদে যা হয় ও বড় সাহেবরা করবেন। চলি? বলে চন্দনদের দিকে তাকালেন।
থানায় আপনারা একবার আসবেন প্লিজ। হ্যাঁ, 10:30 আসুন। ওকে। শর্মা চলে যাওয়ার পর কিকিরারা চুপচাপ। সাত সকালে এমন একটা ঘটনা ঘটবে কে জানত। মন খারাপ না হয়ে উপায় কি? চামেলিবাবু যেন হঠাৎ অনুতাপ বোধ করে বললেন, রায় সাহেব, আমার বড় খারাপ লাগছে। আপনাদের বলে কয়ে বেড়াতে নিয়ে এলাম এখানে, 2 দিন যেতে না যেতে ঝঞ্ঝাট। মাফি চাইছি। কিকিরা মাথা নাড়লেন। আরে না না, এতে আর আপনার দোষ কোথায়? জগতে কত কি তো হঠাৎ হয়ে যায়। ট্রেনে আসার সময় যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, ডাকাতের হাতে পড়তাম, আপনার কি তাতে দোষ থাকতো? আপনারা যখন থানায় যাবেন আমি সঙ্গে থাকব। আরে না, কোনো দরকার নেই। থানা চিনতে আমাদের অসুবিধা হবে না। তারাপদ বলল, এই ডেড বডি সদরে পাঠাবার মানে কি চামেলিবাবু? সদরে হেডকোয়ার্টার, বড় পুলিশ অফিসাররা আছেন, সরকারি হাসপাতাল আছে, মর্গ আছে, বডির পোস্টমর্টেম হবে ওখানে। চন্দন মাথা হেলিয়ে বলল, সাধারণ প্রসেসটা তাই, পোস্টমর্টেমটা জরুরি। অ্যাবনর্মাল যে কোনো মৃত্যুরই পোস্টমর্টেম হওয়া উচিত, ওটা আইন। তবে আমাদের এখানে সব কাজ আইন মেনে হয় না। চামেলিবাবু মাথা নেড়ে বললেন, এইসব ছোট গাঁ-গঞ্জে আইন বলতে পুলিশ যা খুশি করতে পারে। তবে শর্মা ভালো লোক, ভেরি গুড অফিসার। ওর বড় মামা ধানবাদ শহরে টেরর ছিলেন, মাফিয়াদের ঠান্ডা করে রাখার চেষ্টা করতেন ভদ্রলোক। অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে। কিকিরা যেন শুনছিলেন না কথাগুলো, অন্যমনস্ক। বললেন, চামেলিবাবু, আপনার এই বাগানের বাইরে গোটা 5 বাড়ি আছে না? হ্যাঁ, 5। বাড়িগুলো সব আপনার নয়? 3টে আমার, বাকি 2টো অন্যের। আমার কাছ থেকেই খানিকটা জমি কিনে বাড়ি করেছে। কোন 2টো? পশ্চিম দিকের একটা বাড়ি শীতলবাবুর, ঘোলাটে দেখতে, হলুদ, ছোট বাড়ি, ভাঙাচোরা চেহারা। শীতলবাবু এখানেই কাজ করতেন এক সময়, পোস্টমাস্টার বাবু। চাকরির পর এখানেই বাড়ি করে থাকতে শুরু করেন। প্রায় বুড়ো মানুষ। ওর স্ত্রী আছেন, ছেলে ছিল জোয়ান, বাপের সঙ্গে ঝগড়া করে রাঁচির দিকে চলে যায়, সেখানে কাজ কারবার করে। বাপের সঙ্গে সম্পর্ক নেই বলতে পারেন, বিয়ে থা করে নিজের মতন থাকে তফাতে। শীতলবাবুর চলে কেমন করে? সামান্য জমানো আছে, বাকিটা চলে বদ্যিগিরি করে। উনি একদিকে কবিরাজ, অন্যদিকে হোমিওপ্যাথ। গ্রামের গরিব মানুষ শীতলবাবুর কাছে আসে, সকালে ভিড় হয়। ও, অন্য বাড়িটা কার? কোচি, মানে কাঞ্চনের। কোচির দোকান আছে বাজারে, স্টেশনারি, পুরনো দোকান। কোচি তার মাকে নিয়ে থাকে। ছোকরা বেশ তেজি। মানে? মানে কাউকে রেয়াত করে না, কথা বলে কটকট করে, এমনিতে ভালো। ওকে কি সকালে দেখেছি ভিড়ের মধ্যে? না, ওকে কেমন করে দেখবেন? আজ বৃহস্পতিবার, ওর দোকান বন্ধ। ও বুধবার সন্ধ্যের গাড়িতে মালপত্র কিনতে ধানবাদ আসানসোলে চলে যায়, আজ বিকেলে ফিরবে। আপনি শীতলবাবুকে দেখেছেন? ওই রোগা বুড়ো মতন দেখতে, গায়ে ও মেরুন রঙের চাদর ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, চুপচাপ মানুষ। আর বাকি 3টে বাড়ি আপনার? করেছিলাম এক সময়, এখন ভাড়া দিই। সিজন টাইমে ভাড়া হয়ে যায়, অন্য সময় ফাঁকা। কিকিরা কথা বলতে বলতে কাশলেন বার কয়েক। এখন 3টে বাড়িতেই ভাড়াটে আছে? তা বলতে পারেন।
চামেলিবাবু পকেট থেকে সিগারেট বার করলেন। খাবেন নাকি? কিকিরা মাথা নাড়লেন। কাঁচা সর্দিতে গলা জ্বালা করছে। চন্দনরা সিগারেট নিল। চামেলিবাবুর বাড়িটি মাঝারি, একতলা, পুরনো ধাঁচের বাড়ি। বারান্দায় বসে চা খাওয়া হচ্ছিল। সামনে আশেপাশে বাগান, বড় বড় গাছ। ফুল বাগান মামুলি। অনেকটা তফাতে গোয়াল ঘর, একপাশে বড় ইঁদারা। কিকিরা বললেন, ভাড়াটে কারা? কোত্থেকে এসেছে? চামেলিবাবু বললেন, কলকাতা থেকে এসেছেন গণপতি পাঁজা। বললেন আলসারের রোগী, জল হাওয়া বদলাতে এসেছেন। মোটেই মিশুকে নন। ঘোরাফেরাও বড় করতে দেখি না। কথাবার্তা বলেন কম। চোখ মুখ দেখলে মনে হয় স্বভাবে খিটখিটে। কি করেন কলকাতায়? চিতপুরে পাঁজাবাবুর দুপুরুষের দোকান, ডিজাইনার অ্যান্ড ড্রেস মেকার। বলেন তো তাই। থিয়েটার যাত্রার সাজ তৈরি করান, নকল চুল দাঁড়িয়েও। বলেন ড্রেস মেকার পাঁজা বললেই এক ডাকে সবাই চিনতে পারে থিয়েটার যাত্রা মহলে। ও, তো একাই এসেছেন? স্ত্রী মারা গিয়েছেন বছর কয়েক আগে। এখন ভৈরব বলে একটা লোকই পাঁজাবাবুর দেখাশোনা করে। অনেককাল ধরেই ওর কাছে। ভৈরব? চেহারা দেখলে মনে হয় ডাকাত। যেমন তাগড়া তেমনই কালো। মাথার চুল একেবারে সেই আপসি টাইপ। ব্যাটার গলায় আবার কণ্ঠি। চামেলিবাবু হাসলেন যেন। রন্য ভাড়াটে কারা? গোল বারান্দাওয়ালা বাড়িটায় এসেছেন মাখনলাল দত্ত। ভদ্র সজ্জন মানুষ। কলকাতায় এক ছাপাখানার ম্যানেজার। সঙ্গে স্ত্রী আর একটি বাচ্চা ছেলে। স্ত্রী বোধহয় গান টান জানেন। আসা যাবার পথে শুনেছি এক আধবার। একেও কি আজ সকালে দেখেছি? না, অত সকালে এদের কাউকে বাইরে দেখা যায় না। বিকেল বেলায় বেড়াতে বেরোন। 3 নম্বর ভাড়াটে কারা মশাই? চামেলিবাবু এবার যেন সামান্য বিরক্ত হলেন। বললেন, আর বলবেন না। আগে তো কিছু জানতাম না। না জেনেই ভাড়া দিয়ে দিয়েছি। দুটো সন্ডা এসে জুটেছে। জামশেদপুর থেকে মোটর বাইক হাঁকিয়ে এসে হাজির 2 বন্ধু। একজন বলে সে বড় এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। অন্য বন্ধুটি নাকি কপার কর্পোরেশনে। সে ছোকরা আবার খেলোয়াড়, হকি প্লেয়ার। 2 জন মানিকজোর। বয়স কম, হুল্লোড় করে বেড়ায়, আবার কানে যন্তর লাগিয়ে নাচে। ওরা বোধহয় বেশি দিন থাকবে না। ভাড়া অবশ্য পুরো মাসেরই দিয়েছে। নাম কি? চন্দন বলল, নামের বাহার আছে। একটার নাম পল্লব মুখার্জি, আর একটার নাম লাডলি হালদার। হকি খেলোয়াড়? তাই হবে। বলে তো হকি খেলতো। ওই দুটো ষাঁড় আমাকে জ্বালিয়ে মারছে। কেন কেন? আরে মশাই, যখন তখন এসে নানান বায়নাক্কা করে। কিরকম? রকম আর কি, মজা, খেয়াল, অন্যকে বিরক্ত করা। একবার হঠাৎ এসে বলল মুরগির কি এক রান্না করবে, বাসন দাও। আরেকদিন এসে বলল নাচ দেখবেন, ভাঙড়া নাচ। দাদা চলুন না, একটু ফিশ খেলবো। 2 পয়সা পকেটে আসতে পারে। আপনার বাগানে ভূত আছে নাকি? কে যেন মাঝরাতে নাক ডেকে ঘুমোয়। আরে রসিকতা করে মশাই। সেদিন এসে বলল ঘুমের বড়ি আছে, দিন না দুটো। সাউন্ড স্লিপ হচ্ছে না কদিন। তারাপদ হেসে বলল, না না, হাসির কথা নয়। আমি ওদের বাপের বয়সী। আমায় নিয়ে ঠাট্টা তামাশা। তা সেদিন রেগে গিয়ে বলেছি, ওহে, আমার বাড়িতে দোনালা বন্দুক আছে, দেখবে? তোমরা পুরনো বন্দুক দেখেছো, উইলসন রেঞ্জ, জানো না? একবার দেখবে, দেখে নাও। বলে জঙ্গলিকে ডাকলাম। জঙ্গলি আমার বাড়িতেই থাকে। জঙ্গলি বন্দুকটা এনে দিল। বন্দুক হাতে পেলে তার অবস্থাটা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর। ওই দুটো ফাজিল ছেলেকে চোখের পলকে শেষ করে দিতে পারে। তারাপদ কৌতূহল বোধ করে বলল, সর্বনাশ, ওরা জঙ্গলিকে বন্দুক হাতে দেখল? চামেলিবাবু মুখ টিপে হাসলেন। দেখল বই কি। তারপর আর মুখে
কথা নেই, পালিয়ে গেল। সেদিন থেকে আর জ্বালাতে আসে না। চন্দন চিনতে পারল ছোকরা দুজনকে। কাল বিকেলেই বাজারের কাছে দেখেছে। মোটর বাইকে স্টার্ট দিচ্ছিল, জিন্সের প্যান্ট আর গায়ে জ্যাকেট। বোম্বাই সিনেমার লড়াকু হিরোদের মতন দাঁড়িয়েছিল। তারাপদও দেখেছে। তবে কলকাতায় এসব আজকাল এত দেখা যায় যে আলাদা করে চিনে রাখার দরকার করে না। কিকিরা চামেলিবাবুকে বললেন ঠাট্টা করি, আপনি তাহলে বেঁচে গিয়েছেন বলুন। বাঁচা আর কি, স্বস্তি পেয়েছি। তবে ছোকরা দুটো এখানে আর বোধহয় থাকবে না। কেন? 1 মাসের ভাড়া নিয়েছে। মাস ভাড়া ছাড়া বাড়ি তো আমি দিই না, কেউ দেয় না। ওরা ভাড়া নেওয়ার সময় বলে দিয়েছিল হপ্তা দেড়েক থাকবে বড় জোর। তা হপ্তা দেড়েক হয়ে গিয়েছে? তা হলো। কিকিরা এবার উঠে পড়লেন, খানিকটা আচমকাই। বললেন, এখন চলি চামেলি বাবু, অনেকক্ষণ হয়ে গেল, বেলা হয়ে যাচ্ছে, একবার থানায় যেতে হবে। ঘড়ি দেখল চন্দন, 10টা বেজে গিয়েছে। চামেলিবাবু বললেন, তা আমি আপনাদের সঙ্গে যাই? থানায় যাবেন? আরে না না, আপনি বসুন। আমরা তো এ সময় একবার টহল মারতে বের হই, থানাটাও ঘুরে যাব। তারাপদরা উঠে পড়ল। আসবার সময় তারাপদ হালকাভাবে বলল, আপনার জঙ্গলিকে কিন্তু আমরাও দেখিনি। আছে বাড়িতেই। ইদারার ওপরের ঢাকা জালটা ভেঙে গিয়েছিল একপাশে, সারানোর কাজ করছিল সকাল থেকেই। পরে দেখতে পাবেন ওকে দেখা কঠিন কিছু নয়, কাজ নিয়ে থাকে। কিকিরারা আর দাঁড়ালেন না। বাইরে এসে মাঠের রাস্তা ধরে যেতে যেতে কিকিরা প্রথমে ছড়ানো ছিটানো বাড়িগুলো দেখছিলেন। আগেও দেখেছেন, তবে নজর করে নয়। এখানে আসা তো মাত্র দিন 2। গতকালই যা একবার এসেছিলেন চামেলিবাবুর বাগানে, আর আজ। তারাপদ আর চন্দন থানায় গিয়ে কতক্ষণ আটকে যাবে সেটাই ভাবছিল। বেলা তো বেরিয়েই যাচ্ছে, বাজারে সামান্য কাজও ছিল। এ বেলা হয়তো হবে না। খ্যাপা যদু বাড়িতে কি করছে কে জানে। কিকিরা হঠাৎ বললেন, চাঁদু, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, জানো তো? চন্দন তাকালো, তারাপদ। কিকিরা হাত দিয়ে ঝিলের দিকটা দেখালেন, তারপরে পাশ ওপাশ। বললেন, এটা একটু নজর করো। আমরা যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, চামেলি বাগানের গা ঘেঁষে, এটা ঝিলের দক্ষিণ দিক। এই রাস্তাটা গিয়ে ওই বড় রাস্তা, মানে এখানকার মেন রাস্তায় পড়েছে, ওটা উত্তর দিক। আর ঝিল তো দেখতেই পাচ্ছ। আমরা থাকি উত্তর দিকে, প্রায় উত্তর। 20-30 পা হাঁটলেই কাঁচা মেন রোড। আপনি স্যার আমাকে কি দিক শেখাচ্ছেন? না, আমি বলছি ঝিলের কথা। দুদিকে 2 রাস্তা, উত্তরে আর পূবে। এদিকে দক্ষিণে আলপথ ঝিলের। এই আলপথ 2 রাস্তাকে জয়েন করেছে, মানে ইট ইজ লাইক এ ট্রায়াঙ্গল, অর্থাৎ 3 দিকে 3 পথ, মাঝখানে ঝিল। ত্রিভুজ বলা যায় কিনা? চন্দন দেখল, মাথা নাড়ল। হ্যাঁ, তাও বলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, মাঝরাতেই হোক কি শেষ রাতে, একটা লোক বড় রাস্তা ছেড়ে আলপথ দিয়ে যাবে কেন? ওয়াই? তারাপদর মনে হলো প্রশ্নটা যথার্থ। কিকিরা বললেন, লোকটা হয় চামেলি বাগানের দিক দিয়ে এসেছিল, মানে আসছিল, না হয় উত্তর দিক দিয়ে শর্টকাট পথে, তাই না? চন্দন ভাবল কয়েক মুহূর্ত, তারপর বলল, তাই তো মনে হয়। কিকিরা হাসলেন। লোকটা কে? হ্যাঁ,
কেন এভাবে যাচ্ছিল? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org GOLPOKOTHAR ASOR .org।